আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ভোটে কারচুপির অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের। পুলিশের লাথিতে আসামির বাবার মৃত্যুর অভিযোগ। প্রতিটি দিন মাসের মতো মনে হচ্ছে, ইরানি নাগরিকের ভাষায় যুদ্ধের ভয়াবহতা। এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ভোটে কারচুপির অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, রফিকুল ইসলাম খান এমপি, সাইফুল আলম খান মিলন এমপি ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ড তাহের বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাহ্যিকভাবে মোটামুটি গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যার পর থেকে বিভিন্ন অনিয়ম, কারচুপি ও জাল ভোটের অভিযোগ উঠতে থাকে। তিনি বলেন, সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান বলেছেন, যারা নারীর মর্যাদা নিশ্চিত করতে পারেনি তাদের মূলধারায় আসতে দেওয়া হয়নি এবং বিরোধী আসনে রাখা হয়েছে। তাহের ভাষ্য অনুযায়ী এর অর্থ হচ্ছে তাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। তার দাবি, নির্বাচনে এই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে আর কারা জড়িত ছিলেন তা জানতে রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পুরো সরকার নাকি সরকারের একটি শক্তিশালী অংশ এতে জড়িত ছিল তা দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় আনতে পরিকল্পিতভাবে ডিসি-এসপি, ইউএনও ও প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বিরোধী দুই দলীয় উপনেতা আরও বলেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং অনেক জায়গায় তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 53টি আসন নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং সেই ভিত্তিতে আইনি লড়াই চলছে। তিনি বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সেই প্রক্রিয়া থেকে সরে এসে জনস্বার্থ বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পুলিশের লাথিতে আসামির বাবার মৃত্যুর অভিযোগ। নওগাঁর মহাদেবপুরে পুলিশের লাথিতে আসামির বাবা আব্দুল হামিদ ধলা নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। রাতে উপজেলার হাতুর ইউনিয়নের মালাহার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহাদেবপুর থানায় উপপরিদর্শক আসাদুজ্জামান সহ উপপরিদর্শক আসির উদ্দিন, সঙ্গী ফোর্স সহ গ্রেপ্তারি পরোয়ানার মূলে আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেনকে গ্রেপ্তার করতে রাতে উত্তরপাড়া গ্রামে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমরান হোসেন পালিয়ে যান। ইমরানকে না পেয়ে পুলিশ তার বাবা আব্দুল হামিদকে জোরপূর্বক ধরে নেওয়ার চেষ্টা করেন। আব্দুল হামিদের মা হালিমা বেওয়া ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের পা ধরলেও পুলিশ তাকে ধাক্কা মেরে ফেলে দেন। আব্দুল হামিদের নাতি রিপন বলেন, রাতে 5 জন পুলিশ এসে আমার দাদাকে জোরপূর্বক ধরে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ আমার দাদাকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। সেখান থেকে ওঠার চেষ্টা করে আবারও পড়ে যান তিনি এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আব্দুল হামিদের মা হালিমা বেওয়া জানান, ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য তিনি পুলিশের পা ধরলে পুলিশ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। নাম প্রকাশ অনিচ্ছা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আব্দুল হামিদের নামে কোনো অভিযোগ বা মামলা নেই। ছেলে ইমরান হোসেনকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন এমন অভিযোগে পুলিশ তাকে আটক করে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে লাথি মারলে সেখানে তিনি পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ অন্য আরেক ওয়ারেন্টভুক্ত আসামি ইসলামকে গ্রেপ্তার না করে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যান। ওই গ্রামের মৃত ধলাবক্সের ছেলে আসামি ইসলাম জানান, রাত 1টার দিকে কয়েকজন পুলিশ তার বাড়িতে ঢুকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে জানিয়ে গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় আইডি কার্ডের সঙ্গে তার নামের বানানের মিল না থাকায় তাকে আদালত থেকে জামিনের পরামর্শ দেয়। মহাদেবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ আসামি ধরতে গিয়েছিল ঠিকই, কিন্তু নামে মিল না থাকায় আসামি ইসলামকে ছেড়ে দেওয়া হয়। অন্য আসামি ইমরান হোসেনকে না পেয়ে তার বাবা আব্দুল হামিদকে ইসলামের বাড়ি দেখানোর জন্য ডেকেছিলেন। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল হামিদ মারা যান। পুলিশ তাকে কোনো আঘাত করেনি। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আব্দুল হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারপরও পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। প্রতিটি দিন মাসের মতো মনে হচ্ছে, ইরানি নাগরিকের ভাষায় যুদ্ধের ভয়াবহতা। বিস্ফোরণ, ধ্বংসযজ্ঞ সব মিলিয়ে যা ঘটছে এটা অবিশ্বাস্য। এভাবে যুদ্ধ পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন ইরানি নাগরিক সালার। দেশটির রাজধানী তেহরানে গত শনিবার থেকে ব্যাপক হামলা চলছে।
দেশটির ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করতে সামরিক ও রাজনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও এই হামলার ফলে অন্যান্য এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার মিনা শহরে একটি বালিকা বিদ্যালয় হামলায় শিশুসহ ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এই ঘটনাটি তদন্ত করার জন্য জানিয়েছে হোয়াইট হাউস। গত বছর ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাতের কথা উল্লেখ করে বিবিসি ফার্সিকে তেহরানে বসবাসকারী এক স্থানীয় বাসিন্দা বলেন, ১২ দিনের যুদ্ধের সময় আমরা যা অনুভব করেছিলাম এবার তার চেয়েও অনেক বেশি। কিছু ইরানি এটাও বলেছেন যে চলমান হামলার কারণে নিজেদের পরিবারের জন্য তারা শঙ্কিত হয়ে উঠেছেন। অনেকে আবার শাসক গোষ্ঠীকেও ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত করেছেন এবং দেশের ভবিষ্যতের জন্য আশার কথা বলছেন। হামলার প্রথম ধাপে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, কিন্তু তারপরও বিমান হামলা কমার কোনো লক্ষণ নেই। ইরানের বাসিন্দা সালার বলেন, আক্রমণের পরিমাণ এত বেশি ছিল যে প্রতিটা দিন যেন এক মাসের মতো মনে হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি আগে বিমান হামলায় তার পুরো ঘর কেঁপে উঠেছিল এবং কাঁচ যেন ভেঙে না পড়ে সেজন্য জানালা খোলা রেখে কাজ করতে হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে প্রবেশের ক্ষেত্রে মাঝে মধ্যে অস্বীকৃতি জানায় ইরান, ফলে দেশটির অভ্যন্তরে কী ঘটছে সে সম্পর্কে তথ্য সংগ্রহের সুযোগ বেশ সীমিত। এছাড়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বেশিরভাগ মানুষ ঘরের ভেতরে অবস্থান করছেন, কেবল অতি প্রয়োজনীয় সরবরাহের জন্য বাইরে বের হচ্ছেন। এছাড়া দেশটির সরকার রাস্তায় নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি বাড়িয়েছে বলেও মনে হচ্ছে, যা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর প্রকাশিত ভিন্ন মতের প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন ইরানিরা। তেহরানের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, সব জায়গায় চেকপোস্ট রয়েছে, তারা নিজেদের ছায়া দেখেই ভীত। তিনি বলেন, আমরা সেই মহান মুহূর্তের অপেক্ষায় রয়েছি যে মুহূর্তের জন্য আমরা সবাই বেরিয়ে যাব এবং আমরা বিজয়ী হব। ডিম এবং আলুর মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এছাড়া পেট্রোল এবং রুটির জন্য লাইন দিতে হচ্ছে, যা অবিশ্বাস্য। রাজধানীর আরেক বাসিন্দা বিবিসিকে বলেন, শহরের বেশিরভাগ দোকান এবং টাকা তোলার ক্যাশ মেশিন বন্ধ রয়েছে, যদিও সুপারমার্কেট এবং বেকারি খোলা রয়েছে। তিনি বলেন, তেহরান খালি খালি মনে হচ্ছে, আর জরুরি কারণ ছাড়া কেউই বাড়ি থেকে বের হতে পারছেন না। প্রথম দিন মানুষ স্লোগান দিচ্ছিল এবং সবাইকে খুশি মনে হচ্ছিল, কিন্তু এখন চারপাশে পুলিশ বাহিনী রয়েছে। দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর হুমকির কথা উল্লেখ করে ইরানি নাগরিক সালার, প্রতিদিন মুঠোফোনে বার্তা পাঠানো হয় যেখানে সতর্ক করা হয় যে আমরা যদি বাইরে যাই তাহলে তারা আমাদের সঙ্গে কঠোর আচরণ করবে। তিনি বলেন, একটি বার্তা এসেছে যে তোমাদের মধ্যে কেউ যদি বাইরে গিয়ে প্রতিবাদ করে তাহলে আমরা তোমাদেরকে ইসরায়েলের সহযোগী হিসেবে বিবেচনা করব। কাভভে নামে আরও একজনের সঙ্গে কথা বলেছে বিবিসি ফার্সি, যিনি তেহরানের প্রায় ২৭৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত জাগান শহরের বাসিন্দা। ওই এলাকাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, প্রথম ৩ দিনে আমাদের শহরে প্রচণ্ড বোমা বর্ষণ করা হয়েছিল। আমরা এমন একটি এলাকায় বাস করি যেখানে যুদ্ধ বিমানগুলো ক্রমাগত মাথার ওপর দিয়ে যাতায়াত করে। তিনি আরও বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর বিমান হামলার স্থানগুলো থেকে আসা ধোঁয়ার কুণ্ডলিতে আকাশ ক্রমাগত মেঘলা ছিল। এমন একটি ছবিকে তিনি একযোগে সুন্দর এবং ভয়াবহ বলে বর্ণনা করেছেন। সালার বলেন, তিনি তার বাবা মাকে শহরের উত্তর দিকে পাঠিয়েছিলেন, যদিও তিনি নিশ্চিত ছিলেন না যে কোন শহরগুলো নিরাপদ থাকতে পারে। তেহরানের যে এলাকায় তার বাড়ি সেখানেও অনেক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানান সালার। তিনি বলেন, আমার মা খুব খারাপ অবস্থায় ছিলেন, তিনি খুব ভীত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, বর্তমান হামলাগুলো ১৯৮০-র দশকে ৮ বছর ধরে চলা ইরান ইরাক যুদ্ধের সময়কার চেয়েও খারাপ। তিনি আরও বলেন, দিন যত যাচ্ছে ততই আরও বেশি লোক তেহরান ছেড়ে যাচ্ছে, কিন্তু এটি সবার জন্য একটি বিকল্প হতে পারে না। আমার বন্ধু দাদি অসুস্থ এবং তাকে সরাতে পারছেন না। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ইরানিদের তাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কাভভে বলেন, বেঁচে থাকার পাশাপাশি তার সবচেয়ে বড় উদ্বেগ ছিল পরিবার এবং বন্ধুদের সঙ্গে কিছু যোগাযোগ বজায় রাখার চেষ্টা করা এবং নির্ভরযোগ্য খবর পাওয়া। তিনি জানান, হামলার প্রথম দিন দুপুরের দিকে তার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুদিন ধরে তিনি আর অনলাইনে ফিরতে পারেননি। কাভভে এবং সালার উভয়ই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করেছেন, যার মাধ্যমে সরকারিভাবে বন্ধ রাখা ইন্টারনেট সাইটগুলোতে প্রবেশ করতে পারেন তারা, যদিও এটি মোটেই সহজ নয়। অনলাইনে আসলে কাভভে তার ইরানের বাইরে থাকা বন্ধুদের আপডেট পেতে বা বার্তা পাঠাতে পারছেন। ইরানের কঠোর নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুতে সামগ্রিকভাবে কী প্রতিক্রিয়া হয়েছে সেটি নিশ্চিত করা সম্ভব নয়। কেউ কেউ উদযাপন করতে রাস্তায় নেমেছিলেন, আবার কেউ কেউ শোক প্রকাশের সরকারি আয়োজনে অংশ নিয়েছিলেন।
খামিনি হত্যার খবর গুরুত্বে শুরুতে বিশ্বাস করা কাফের পক্ষে কঠিন হয়ে পড়েছিল। তিনি বলেন, আমি সবসময় কল্পনা যেমনটা মনে করেছিলাম তেমন কিছু হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।